আমরা বিশ্বাস করি প্রতিটি গর্ভই রত্ন, তাই প্রতিটি মাই রত্নগর্ভা। আমাদের স্টুডিওতে আজ দুইজন মা উপস্থিত আছেন, চলুন তাদের সাথে আগে পরিচিত হই। প্রথমে আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন রওশনারা বেগম এবং আরো একজন মা আছেন তিনি হচ্ছেন নিশাত রেজওয়ানা খান। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আমরা মূল আলোচনায় যাব, তবে যাবার আগে চলুন দেখে আসি ছোট্ট একটি তথ্যচিত্র। মা কথাটি অত্যন্ত সুন্দর আর মিষ্টি। মাকে ভালোবাসে না ধর্ম বর্ণ নির্বিশেষে এমন কেউ নেই। মা শুধু মাই না, তিনি একজন শিল্পীও। সন্তানদের লালন পালন করার জন্য একজন মা তার শিল্পী সত্তাকে বাস্তবে রূপ দেন। সন্তানকে ন্যায়পরায়ণ, সুশিক্ষিত, সুন্দর ও সুখী করার জন্য একজন মাই তার সর্বস্ব দিয়ে সারা জীবন কাটিয়ে দেন। মায়েদের ত্যাগ রয়েছে অনেক, তাদের কোনো ছুটি নেই, তাদের নেই কোনো শুক্রবার, শনিবার অথবা ঈদের দিন। তারা সর্বদা জাগ্রত থাকেন সন্তানদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। আমাদের সমাজে প্রতিটি মাই আসলে রত্নগর্ভা, যারা ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করে সমাজে সম্মানিত হয়েছেন তারা, এবং পাশাপাশি যেসব মা অর্থকষ্টে অনাহারে থেকে সন্তানদের উচ্চশিক্ষিত করতে পারেননি তারাও। মায়ের কোনো বিকল্প নেই। মাতৃগর্ভে একই নারীর বাঁধনে থেকে খাদ্যরস গ্রহণ করে সব শিশুরই জন্ম হয়। জন্মের পর কোন মা উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত এটা প্রমাণ করার কোনো সুযোগ নেই। তাই আমরা বলতে চাই সন্তানের কাছে বা সমাজের কাছে মা শব্দটি কোনো ব্যঞ্জনবর্ণযুক্ত শব্দ নয়। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদূপী গড়িয়সী, মানে মা স্বর্গের থেকেও দামি। এই কথাকে মনে প্রাণে বিশ্বাস করে আসুন আমরা সকল মাকে সব সময় সম্মান করি। পৃথিবীর সকল মায়ের প্রতি রইল আমাদের অনেক শ্রদ্ধা আর ভালোবাসা। দর্শক, আমরা তথ্যচিত্রটি দেখলাম, চলুন তাহলে আজকে আমাদের স্টুডিওতে যে দুজন মা উপস্থিত আছেন তাদের সাথে গল্প করব। শুরুতেই নিশাত আপু, আপনার কাছে আসব। আপনার সন্তান কজন? আমার একটা ছেলে। একটা ছেলে। আমরা যতদূর জানি আপনি চাকরি করতেন বা কোনো একটা কাজে ছিলেন, সন্তানের জন্য আপনার কাজটা ছাড়তে হয়েছে, সেই গল্পটা একটু ছোট করে শুনবো। গল্পটা হচ্ছে আমার বাচ্চা যখন ছোট, আগে তো মানে প্রত্যেকটা মার কাছে তো বাচ্চা খুব আদরের। তো যখন 6 মাস তখন হচ্ছে ওর জ্বর শুরু হয়, তখন থেকে তো সে জ্বরের কারণে জ্বরটা হয় টানা 8 দিনের মতো। আবার 8 দিন সে ভালো আছে, সুস্থ ছিল, তারপর আবারও তার 8 দিন জ্বর ছিল। এইভাবে করে না তার 11.5 মাস পর্যন্ত ওর এই জ্বরটা চলছিল। তো একটা বাচ্চা যখন একটা দীর্ঘ সময় অসুস্থ থাকে তখন কিন্তু মাকে পরিপূর্ণ সময় দিতে হয় বাচ্চার জন্য, তখন সম্ভব হয় না অন্য কোনো কাজে মনোনিবেশ করা। তো যে কারণে দেখা যায় পুরো সময়টাই বাচ্চাকে আমার দিতে হচ্ছিল। তখন আমি একটা স্কুলে ছিলাম, জয়েন করেছিলাম, তো সেটা আমাকে আর কন্টিনিউ করা সম্ভব হয়নি। তখন আমার বাচ্চার জন্য অ্যাটেনশন দিতে হয়েছিল। আপনি এটা কি তখনই বুঝতে পেরেছিলেন যে তার সমস্যা হচ্ছে? না, যেহেতু বাচ্চাটা ছোট একদম, আর এত ঘন ঘন যে অসুস্থ হচ্ছেও, তো এটা আসলে মা ছাড়া অন্য কারোর পক্ষে সম্ভব হচ্ছে না। টানা অসুস্থ, একদম টানা 8 দিন অসুস্থ, আবার 8 দিন ভালো, আবার দেখাচ্ছে আবার অসুস্থ হচ্ছে, কিন্তু তার রিপোর্টগুলোতে কিছু আসছে না, বাচ্চাটা একদম নিস্তেজ হয়ে যাচ্ছে। তো আমার হয় না বাচ্চা রেখে আসলে কোনো কাজে অ্যাটেনশন দিব, সেটা আসলে সম্ভব হয় না। তো যখন ওর বয়স 2 বছর হলো, তো সেই সময়টায় আমি দেখছি যে ও অন্য বাচ্চাদের থেকে একটু ডিফারেন্ট, কারণ ওকে ডাকলেও সহজে সাড়া দিচ্ছে না, আমার চোখের দিকে তাকাচ্ছে না। অন্য বাচ্চারা যখন বাসায় আসছে তাদের সঙ্গে ও খেলছে না সহজে, ও দেখা যাচ্ছে আমার পাশেই এসে বসছে, আমার হাঁড়ি পাতিল নিয়ে ওভাবে খেলছে। এবং আর একটা জিনিস দেখলাম যে ও কথা বলছে না। অন্য বাচ্চারা যে ওই বয়সে যেভাবে কথা বলে। এটা কত বছর? এটা 2 বছর বয়সে। 2 বছর বয়স। হ্যাঁ, ও শুধু একটা শব্দ বলছে, আব্বা, আম্মা, দাও, নাও, হ্যাঁ, না। কিন্তু ওই বয়সে বাচ্চারা যেভাবে একটা দুটো বাক্য বলে, কিন্তু ও কিছুই বলতো না। তারপরে যখন আমরা ডাক্তারের কাছে গেলাম, বিশেষ করে আমরা নিউরোলজিস্টের কাছে গেলাম, তারপরে আমরা মানে জানতে পারি যে ওর স্পিচ ডিলে। তখন ও যে অটিজম এটা আমরা বুঝি নাই, তখন ওনারা কনফার্ম করেন নাই।
যখন ওর 4 বছর হয় এর মধ্যে কিন্তু ওর জ্বরটা নিয়মিতই আসছে, এবং সে ঠান্ডা জ্বর, ভাইরাল ফিভার। রিপোর্ট একদমই নর্মাল, কোনো কিছুই সমস্যা হচ্ছে না। 4 বছরে যে জ্বরটা হলো, সেই জ্বরের পরে ও যে একটা করে শব্দ বলতো সেটাও বন্ধ হয়ে যায়। তখন আমরা ডাক্তার কানিস ফাতেমার কাছে যাই, উনি পেডিয়াট্রিক নিউরোলজিস্ট। উনি আমাদেরকে কনফার্ম করলেন যে ওর অটিজম। তো তখন আরো একদম অসম্ভব, বাচ্চা যেহেতু আমার টানা অসুস্থ, হ্যাঁ স্বাভাবিক, সম্ভব আপনি না মা কোনো হিসেবে কাজে। আপনার কাছে এই বিষয়টাই আসলে খুবই কষ্টের এবং মেনে নেওয়া কষ্টের। খুবই কষ্ট। হ্যাঁ, হ্যাঁ, আবারও আপনার কাছে আসবো, এবারে আসবো আপা আপনার কাছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আলহামদুলিল্লাহ, আমার 4 মেয়ে 1 ছেলে। তারা সবাই এখন কি করছেন? আমার বড় মেয়ে ডাক্তার শারমিন সুলতানা, সে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কর্মরত হচ্ছে। তারপরে আমার দ্বিতীয় মেয়ে ব্যাচেলর অফ ফিজিওথেরাপিতে 2009 সনে কমপ্লিট করেছে। তার সে 2017 সনে মাস্টার্স অফ এমপিএস করেছেন কিং হাসপাতাল ম্যানেজমেন্টে, এখন সে ফিজিওথেরাপিস্ট। আর তৃতীয় মেয়ে আমার ঢাকা ভার্সিটি থেকে এমবিএ করেছেন, তারপরে বাংলাদেশে ব্যাংকে জব করতেন। 2023 সনে ও কানাডায় চলে গেছে, ওইখানে আবার কানাডা রেজাইনাতে লিডার্স অফ মাস্টার্স কমপ্লিট করে এখন ওইখানে গভর্নমেন্ট জব করছে। তার ছোট মেয়ে আমার ব্যারিস্টার, 2017 সনে লন্ডন থেকে এসে এখন সে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসেবে নিয়মিত প্র্যাকটিস করতেছে। আর সবার ছোট ছেলে এমবিবিএস কমপ্লিট করলে। বাহ, শেষ। আপনার তাহলে মানে চারপাশে শুধু রত্ন আর রত্ন। একজন অভিভাবক হিসেবে যা যা করণীয় হ্যাঁ। আপনি সবটুকুই করেছেন। কিন্তু ওর বাবা যদিও ব্যবসায়িক ছিল, কিন্তু সবসময় আমার এই সাহসটা দিত যে কখন কি কোথায় কি হবে তা সে এটা তদারকি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু লেখাপড়ার ব্যাপারে আমি সবসময় যে আমি চাকরি করতাম, আমি কিন্তু কর্মজীবী, হ্যাঁ, হ্যাঁ। সরকারি সার্ভিস হোল্ডার ছিলাম। আচ্ছা, আপনি তো চাকরি করা অবস্থায় আপনার সন্তানদের এত দেখাশোনা, এতটুকু মানে উনাদের এত খোঁজ খবর রাখা বা উনাদের সবকিছু তদারকি করা, এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সব নিজের কাছে। আমি মনে করছি যে আমার চাকরিটা ঠিক, মেয়েদের প্রতিষ্ঠিত হইতে হবে, কিন্তু আমার ছেলে মেয়েরা তো আমার সম্পদ। তাদেরকে যদি আমি মানুষ গড়ার কারিগর, আমি যদি ওদেরকে ঠিক মতন নির্দেশনা দিই, তা আমার জীবনটা তো সফল না। অবশ্যই ওদেরকে মানুষ করতে পারলে আমি সফল। এই জন্য ওদের ছোটবেলা থেকে লেখাপড়ার ব্যাপারে যেভাবে বলতাম ওরা ওইভাবে শুনতো। অফিসে গেলে ওদের স্কুলে যাওয়া থেকে শুরু করে প্রথম ভোর 4টা তাহাজ্জুদের আজানের পরে নামাজের পরে আমি ঘুমাইতাম, কোনোদিন না। সেটা তো আপনার কষ্টের ফসল। তাদের বাচ্চাদের লেখাপড়া, ওদের গাইড টিচাররা কি পড়াইতো সেটা আমার খেয়াল। স্কুলের স্যাররা কি গেল কি গেল না সেই দিকে আমার লক্ষ্য রাখতেছে। আমার ছেলে মেয়েদের মনে করছিল যে আমি বন্ধু, সব সময় ওরা সব কথা আমার কাছে বলতো। একটা সত্যি কথা কি যে মা এবং বাবাকে সন্তানের বন্ধু হিসেবেই থাকা উচিত। হ্যাঁ, তাদের মনের কথা তারা আমার কাছে বলে, আর কাছে কাছে না বলে, গোপন না করতে পারে কোনো কথা। আপনার কাছে আবারও আসবো, এবার নিশাত আপু আপনার কাছে আসতে চাই। আপনি যখন জানতে পারলেন যে আপনার বাচ্চাটি স্পেশাল চাইল্ড, সেক্ষেত্রে আপনাকে তো সামাজিকভাবে পারিবারিকভাবে অনেক কিছুই দেখতে হয়েছে, সহ্য করতে হয়েছে। সেই জায়গাটুকু একটু আমাদের সবাইকে বলবেন। যখন একটা মা গর্ভবতী হন এবং তিনি জানতে পারেন তার গর্ভে একটা বাচ্চা আছে, তখন কিন্তু আর সব মানে প্রত্যেকটা মাই আশা করে যে তার বাচ্চাটা একটা ভালো পর্যায়ে যাবে, একটা ভালো একটা জায়গায় সে মাথা উঁচু করে দাঁড়াবে। আমারও এমন একটা স্বপ্ন ছিল। তো যখন আমি জানতে পারলাম যে আমার বাচ্চাটার অটিজম, তো বিষয়টা তো একদম মানে আগে কখনো শোনা হয়েছে, নামটা কিছুটা জানা হয়েছে, কিন্তু কখনো আমি প্রত্যক্ষভাবে দেখি নাই। যখন আমি জানলাম, তো এটা আসলে মেনে নেওয়াটা আমার জন্য খুব কঠিন ছিল। এটা অসম্ভব যে আমার চারপাশে সবগুলো বাচ্চাই স্বাভাবিক, কিন্তু আমার বাচ্চাটা এমন কেন। মানে অটিজম ব্যাপারটা আসলে আমাদের পুরোপুরি সবার জ্ঞানে নাই, যে কারণে আমরা আসলে মনে করি যে বাবা মার বা বিশেষ করে মায়ের অবহেলার কারণেই হয়তো বাচ্চাটা সবার থেকে পিছিয়ে যাচ্ছে, এত সে অসুখে ভুগছে, কিংবা সামাজিকভাবে সে কোনোভাবে মিশতে পারছে না অন্যের সাথে, অসুস্থ থাকছে। এরপরে যখন আমি বাইরে বের হলাম, তো ওর তো আচরণগত সমস্যা থাকে। এই জিনিসটা আসলে মানে যেটা হয়েছে, আমাকে অনেকবার শুনতে হয়েছে বাচ্চাটা পাগল। একটা মা যখন শুনছে যে তার বাচ্চাটা পাগল কেউ বলছে, এটা নেওয়াটা সহজ না। আর
আবার তারপরে আমি নিজেকে সামলানোর চেষ্টা করছি, বাচ্চা বড় হচ্ছে, আমি থেরাপি সেন্টারে যাচ্ছি, স্পেশালিস্টদের কাছে যাচ্ছি, ওনারা আমাকে গাইড করছেন যে এভাবে এভাবে বাচ্চাকে কেয়ার করেন, এভাবে এভাবে চালান, তাহলে ওর চলার পথটা মসৃণ হবে। নিজেকে সামলানোর চেষ্টা করছি। কিন্তু দেখা যাচ্ছে আমাকে সামাজিকতা রক্ষার জন্য আমাকে বিভিন্ন জায়গায় যেতেই হয়। এমন একটা হয়েছে যে এক জায়গায় আমার এক ভদ্র মহিলা তার বাচ্চাকে ভয় দেখাচ্ছে আমার বাচ্চাকে দেখিয়ে, দুষ্টুমি করো না, দুষ্টুমি করলে তোমাকে মারবে। এটা আসলে মেনে নেওয়াটা একদমই সহজ না আমার জন্য। আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিটা এত বেশি নেতিবাচক এইসব ক্ষেত্রে, এবং এটা কিন্তু সম্পূর্ণ মাকেই ভোগ করতে হয় একটি সন্তানের জন্য। এবারে আসবো আমরা আপা আপনার কাছে। আপনার সন্তানদের ক্যারিয়ারের জন্য দেখা যাচ্ছে যে আপনাকে অনেক সময় আপনার নিজেকেও অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে, যেহেতু আপনি নিজেও একজন কর্মজীবী নারী ছিলেন। তো সেই জায়গাটা থেকে যে আপনি আপনার ফ্যামিলিকে কিভাবে সাপোর্ট করতে পেরেছিলেন? আমার বাচ্চাদের যখন ছোটবেলা থেকে তো আমার বাবা মা আমাকে সাপোর্ট করছে। ওর পারিপার্শ্বিকভাবে দাদা দাদি নানা নানি এদের ছাড়া কোনো দিকে হয় না। যৌথ ফ্যামিলি আত্মীয় স্বজন না থাকলে একা সাপোর্ট দেওয়া যায়। হয়তো আমার ট্রেনিং এ যাইতে হয়েছে, বাচ্চা আমার যখন ছোট বাচ্চাটা ছেলে হয়নি, মেয়ে 10 মাসে, যখন ব্যারিস্টার যে মেয়েটা ও 10 মাসে বলে, তখন আমার ট্রেনিং এ ফরিদপুর আমি 3 বছরের ট্রেনিং এ চলে গেছি। তখন আমার মায়ের কাছে বাচ্চাটা রাখতেছে, মানে বাচ্চা রেখে আপনি ফরিদপুরে ট্রেনিং এ ছিলেন? আসতাম, মাঝে মাঝে আসতাম, কিন্তু ওরা বাবা দায়িত্ব নিছে, ওদের সবাইকে দেখা, ওরা ছোট ছোট, তখন তো মোবাইলের যুগ ছিল না, কিন্তু চিঠি লিখতে হইতো, ডাক যুগে চিঠি আসতো। কিন্তু আমার মা আমার বাবা সর্বক্ষণে ওদেরকে দেখাশোনা মায়ের কাছে রেখে গেছে বাচ্চা। তো সবসময় আব্বা আম্মা বলতো যে তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা কাজ করো, আমরা ওদেরকে সাপোর্ট দিছি। আমি পাগলের মতো প্রতি শুক্রবার বৃহস্পতিবার ছুটি থাকতো, আসতাম, আসে ওদের গাইড দিয়া ওদের লেখাপড়ার জন্য। বড় মেয়েটা যে 5 বৃত্তি পেয়েছে, ছোট মেয়েটাও 5 বৃত্তি পেয়েছে, ওরা যে লেখাপড়া কিভাবে পড়াবে, স্যার ছিল তারা কিভাবে পড়াবে, সব গাইড নোট আমি দিয়ে দিতাম একদিনে থেকে। আর ওনারা আমাদের সাপোর্ট দিত। ওর দাদা তখন জীবিত ছিল, আসতো, দাদা ছিল, আমার শাশুড়ি, সবাই। পারিপার্শ্বিক যৌথ ফ্যামিলি আত্মীয় স্বজন ছাড়া সাপোর্ট সম্ভব না। তারপরে আমার তো পুরোটাই দিতে হয়েছে। আসছি ট্রেনিং থেকে আসার পর ছেলেমেয়েরা, আমি যখন ট্রেনিং থেকে আসা শেষ করতে ছিল, আমার বড় মেয়ের বৃত্তি পরীক্ষার মাত্র 1 মাস বাকি, কিন্তু আসার পরে ইনশাল্লাহ প্রাইভেট টেলিফোনে বৃত্তি পেয়েছে। ছোট মেয়ে পরবর্তীতে আবার বৃত্তি পেয়েছে। আপনার এই কষ্টের জন্য কিন্তু আপনাকেও সমাজ নানাভাবে পুরস্কৃত করেছে। যেমন আমি বলতে চাইবো যে আপনি রত্নগর্ভা সম্মাননা পেয়েছেন, জয়িতা পুরস্কার পেয়েছেন 2022, সফল জননী পুরস্কার পেয়েছেন, এতগুলো স্বীকৃতি পেয়েছেন। আপনার মানে এই বিষয়ে কিছু জানতে চাইবো। আমি ওদেরকে যে লেখাপড়া করার ভিতরে যে ওদেরকে যে মানুষ করার যে গাইডগুলি দিয়েছি, এই গাইডগুলিতে ওরা যেভাবে কথা, আমার নিয়ম নীতি পালন করে ওরা লেখাপড়া করছে, এই জন্য তো ওদের আজকে এত ভালো জায়গায় পজিশনে যেতে পারছে। ওরা যদি আমার মান্যগণ্য না করে, আমার কথা না শুনতো, তাহলে তোরা ওই পর্যায়ে যেতে পারতো না। মাকে ওরা অবদান দিচ্ছে, ওর বাবাকে অবদান দিচ্ছে, আর যেভাবে গাইড দিচ্ছে তারা ওইভাবে কথা শুনছে, যে সত্যি কথা। ছেলে মেয়েরা যদি বাইরে উশৃঙ্খল হয়ে যায়, তারা তো মানুষ হইতে পারে না। তো ওই দিকে যেন না যেতে পারে, এই জন্য যতই আমি কাজ করছি তার ভিতর দিয়ে ওদের আমি লক্ষ্য রাখছি যে কিভাবে ওদের মানুষ করা যায়। ওদের সব জায়গায় আমার খবর নিতেছে, স্কুল লেভেল থেকে শুরু করে সব জায়গায়। এই জন্য ওরা আল্লাহর রহমতে আমি এই স্বীকৃতি পেয়েছি যে 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 জায়গায় গেছে, যাওয়াতে আমার ভালো লাগতেছে যে আজকে যতই কষ্ট করি ওরা মানুষ। দর্শক, একজন মা তার সন্তানকে মানুষ করতে কঠিন সংগ্রাম করেন, তারপরও হাজার কষ্টে সন্তানকে কাছে টেনে নেন। এখানেই একজন মায়ের তৃপ্ততা। সন্তানের জন্য মা তার সকল সুখ বিসর্জন দিতে পারেন শুধুমাত্র সন্তানের মুখে একটু হাসি দেখবার জন্য। নিশাদ আপু, আপনার কাছে আসব। আপনি একজন অটিজম বা স্পেশাল চাইল্ডের মা, এই হিসেবে আপনি আরেকজন অটিজম বা স্পেশাল চাইল্ডের মা উদ্দেশ্যে যদি ছোট করে কিছু বলেন। যেটা আমাদের শুরুতে হয়, আমরা যখন জানতে পারি বাচ্চার অটিজম, তখন আমরা বিভিন্ন জায়গায় ছুটতে থাকি, কোথায় গেলে বাচ্চাটা সুস্থ হবে, কোথায় গেলে সুস্থ হবে। অমুকে বললো অমুক জায়গায় গেছে একটা বাচ্চা, সে বাচ্চা ওখানে গিয়ে সুস্থ হয়ে গেছে। আমরা করলাম কি, ওখানে দৌড় দিলাম। আবার ওখানে গিয়ে দেখছি যে 1 মাস 2 মাস হচ্ছে, কিন্তু আর বাচ্চার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। তা আমরা আরেকজনের জায়গায় শুনলাম আরেক জায়গায় গেলে ওখানে ভালো হবে।
তো হয় কি এর ছুটতে ছুটতে আমাদের অনেকগুলো সময় পার হয়ে যায়। আর একটা বাচ্চাকে বুঝতে গিয়ে একজন স্পেশালিস্টের অনেক সময় লাগে, 1 মাস মিনিমাম 1টা মাস সময় লাগে বাচ্চাকে বুঝতে। তারপরে সে বাচ্চার সাথে কিভাবে কাজ করব সেটা ওনারা বোঝেন, মানে একটার পর একটা কোন কাজটা কোন করে বাচ্চার লেভেলটা কেমন সেটা বোঝেন। তো আমি বলবো যে যখন আপনারা জানবেন প্লিজ আপনারা একটা জায়গায় স্থিত হন, ছোটাছুটি না করে, এবং থেরাপিস্ট আমাদেরকে যেভাবে পরামর্শ দেন সেটা শুনে সেভাবে যদি আমরা কাজ করি। একজন থেরাপিস্ট 40 থেকে 45 মিনিট কাজ করে, বাকি সময়টা কিন্তু বাচ্চা আমার কাছেই থাকে। বাকি সময়টা কিন্তু ওকে আমি গাইড যদি ঠিক মতো করতে পারি, সেই থেরাপিগুলো করাতে পারি, বা তাদের যে গাইডলাইনটা সেটা মেনে চলাতে পারি, আমার বাচ্চার পথটা অনেকটা মসৃণ হবে। আর বাচ্চার লেভেলটা যদি ভালো হয়, মানে বাচ্চার উন্নতি কিন্তু বাচ্চার লেভেলের উপর নির্ভর করে। আমার ওই বাচ্চাটা ভালো করলো তো ওখানে গেলে আমার বাচ্চাটাও ভালো করবে, কিন্তু আমার বাচ্চার লেভেলটা যদি ওই বাচ্চার মতো না হয় তাহলে কিন্তু আমি মানে আমার সময়টাই নষ্ট হবে, যেটা আমার বেলায় কিন্তু এটা খুব হয়েছে। তারপর আমি খুঁজে বের করেছি যে আমার বাচ্চাটার কোথায় কোনটা। আমার বাচ্চা ছবি আঁকতে খুব পছন্দ করতো, রং করতে পছন্দ করতো, সুইমিং করতে পছন্দ করতো, কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তো কিছুদিন পর পর ওটার কারণে না সব ভুলে গেছে। তো বাচ্চাকে মা তো টেক কেয়ার করে, বা যিনি টেক কেয়ার করেন তিনি প্লিজ বাচ্চাকে বোঝার চেষ্টা করেন এবং ওই নিয়মটা চলে ওনাকে সেভাবে গাইড করেন, তাহলে আর আমাদের মসৃণ হবে পথটা, সমাজে যে সোজাসুজি না করে। নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে তাদের প্রতি, সেই বিষয়ে যদি কিছু বলতে বলি। আমার বাচ্চাটা মেধাবী হবে না মেধাহীন হবে, সুন্দর হবে না অসুন্দর হবে, স্বাভাবিক হবে নাকি বিশেষ চাহিদা সম্পন্ন হবে, এটা কিন্তু আমি নির্ধারণ করিনি। আমার সুযোগ ছিল না যে আমার বাচ্চাটা কোনটা নির্ধারণ করব, এটা কিন্তু উনিই দিয়েছেন। এবং আল্লাহ নিশ্চয়ই আমাকে যোগ্য মনে করেছেন এইরকম একটা বাচ্চাকে সামলাতে পারবো। আমি তো বলবো যে যারা আমাদের মতো মা যারা স্পেশাল বাচ্চা নিয়ে কাজ করছি, যাদের স্পেশাল বাচ্চা আছে, তাদের আমাদের তো আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে উনি আল্লাহ আমাদেরকে মনোনয়ন করেছেন এত বড় একটা দায়িত্ব দেওয়ার জন্য। শুকর আলহামদুলিল্লাহ। অবশ্যই অবশ্যই। এবং ওনাদেরকে বলবো যে এটা আসলে আমাদের হাতে নাই। হ্যাঁ, হ্যাঁ, আর প্লিজ এটা আমাদের মানে একটু আমাদের জন্য ইয়া করুন, মানে নরম হন। আপনাদের সহযোগিতাটা খুব দরকার, সহানুভূতি না। অবশ্যই আমাদেরকে অনেকে সহানুভূতি দেয়, যেটা না আমাদের বেদনাটা যন্ত্রণাটা অনেক বাড়ায়। হ্যাঁ অবশ্যই, যে কেন তোমার বাচ্চাটা এমন, এটা তো আল্লাহ আমাদের দিয়েছেন। অবশ্যই। আর আমি আরেকটা ধন্যবাদ দিব আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে, যে ওনার কারণেই আছি। কিন্তু আমরা প্রথম দিকে যেরকম বাধার সম্মুখীন হতাম, এখন কিন্তু সেটা হচ্ছে না। হ্যাঁ, দৃষ্টিভঙ্গি অনেক পাল্টে গেছে। বাচ্চাটাকে নিয়ে যখন আমি যেখানেই যাচ্ছি এত চমৎকার করে তারা বাচ্চাটাকে রিসিভ করছেন, আলহামদুলিল্লাহ। আমি শুধু স্বশিক্ষিত ইয়াটা সমাজের কথা বলছি না, আমি নিম্ন স্তরের সব মানুষকে, যেমন বললাম যেখানে যেন পাগল বলে সম্বোধন করতো, এখন কিন্তু সেটা করছে না। সবাই আমাকে সহযোগিতা করার চেষ্টা করছে। আপা, আপনার কথা শুনে সত্যি খুব ভালো লাগলো এবং মনে হচ্ছে যে আপনি খুবই সাহসী, এবং আপনার এই সাহস দেখে আরো যেই অটিজম শিশুর অভিভাবক আছেন তারাও আরো সাহস পাবেন এবং এই বিষয়গুলো নিয়ে তারাও এগিয়ে আসবেন। সহানুভূতি নয়, সহযোগিতায় প্রয়োজন। এবারে আমি জানতে চাইবো আপা আপনার কাছে, আপনার সন্তানদের সফল এবং সুন্দরভাবে বড় করেছেন, এই বিষয়টি অন্যান্য অভিভাবকদের কেউ আপনি আপনার দিক থেকে কি অভিমত জানাবেন? সব বাবা মাদের উদ্দেশ্যে আমি বলবো যে বাচ্চাদের মানুষ করার প্রথম কারিগর মা। আমি মনে করি মা গর্ভে নেওয়ার পর থেকে শুরু করে, গর্ভে নেওয়ার পর থেকে তো তাকে ওইভাবে চলার পর থেকে শুরু করে যে আমার বাচ্চাটা গর্ভে থেকে আসবো, তার পরিপুষ্টি নিয়ে তার ব্রেন মেধা নিয়ে আসবে, গর্ভের থেকে শুরু মা। তারপরে হওয়ার পরে তো তার প্রতি দেখাশোনা যে দায়িত্ব, তাকে মানুষ করার, তার ব্রেন ডেভেলপ করার, সবকিছুই মার করতে হবে। ওইভাবেই খাওয়া দাওয়া করতে, বাচ্চাদের ওইভাবেই আমার গুরুত্ব দিয়ে তাদেরকে লালন পালন করতে হবে যে সে ওই ব্রেন নিয়ে আসে। তার চলার পথে শালীনতা বজায় রাখে, যখন বড় হইতে থাকলো তাকে শালীনতা বজায় রাখে, ওইভাবে তাকে বন্ধুসুলভ ব্যবহার দিত বাচ্চাটাকে। তারপরে আমি মনে করি সব মারা যেন বাচ্চাদের প্রতি এমন আচরণ হয়, খুব শাসন না, শুধু তো শাসন করে বাচ্চাদের মানুষ করা যাবে তা না, তাদেরকে আদর স্নেহ মায়া মমতা, তাদের সাথে কৌশল বিনে বন্ধুর মধ্যে কথা বলে তাদের মনের দিক দেখে তারা কি চায়, কি করতে চায়, ওদিকে প্রাধান্য দিয়ে, কিন্তু খারাপ দিকে না, তাকে ডাইভার্ট করতে হবে ভালো দিকে, যে তুমি এইভাবে চললে তোমার ভালো হবে, তোমার ভবিষ্যৎ ভালো হবে, তুমি কোন দিকে লেখাপড়া করতে চাও। সে লেখাপড়ারও মান আছে যে আমি এইটা পড়বো না, আমি ওটা পড়বো,
যেন আমার এক মেয়ে তৃতীয় মেয়ে বলছে আমি কমার্স পড়বো, এটা বলছে ঠিক আছে তোমার, তুমি ওই দিকে, ওটা যদি তোমার ভালো লাগে ওইটাই কিন্তু তুমি পারদর্শী হবে, ঠিকই সে ওইটাই পারদর্শী হয়েছে। এই জন্য ছেলে মেয়েদেরকেও প্রাধান্য দিতে হবে। ছেলে মেয়েদেরকে আমি সব মাদেরকে বলবো বাচ্চাদের লেখাপড়ার দিকে দিতে, খবর নেওয়ার শুরুতে তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে, তাদের ব্রেন কিভাবে ভালো থাকবে সেটাও খেয়াল রাখতে হবে। স্কুল লেভেলও তাদের সবার খোঁজ খবর নিতে হবে যে আমার শুধু স্কুলে পাঠাইলাম তাহলে চললো, হ্যাঁ অবশ্যই, যে আমার স্কুলে কি ধরনের লেখাপড়া হইতেছে বা ঠিক মতো যাইতেছে আসতেছে, আমার প্রাইভেট টিউটর রাখলে সে কিভাবে পড়াইতেছে, প্রাইভেট টিউটরের সাথে আমার সম্পর্ক রাখতে হবে, অবশ্যই। যা আমার বাচ্চার আগে আমি যাবো যে সে কি পড়তেছে না পড়তেছে তা আমার জানতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, যাবার আগে একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে যে কোনো সন্তান হতে পারে সে স্পেশাল চাইল্ড, হতে পারে দেখতে কালো বেটে, এমনও হতে পারে সে সমাজে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, কিন্তু তারপরও তার মার কাছে তার সন্তানটি শ্রেষ্ঠ সন্তান। আর সব মাই আমাদের কাছে রত্নগর্ভা, কারণ মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। পৃথিবীর সকল মায়েদের প্রতি রইল আমাদের সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা। পৃথিবীর সকল মা ভালো থাকুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের নারীদের কথা অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।